ওয়েলকাম টু লার্ন উইথ কেএস। দেখো, আজকে তোমাদের দুটো টাইপ করাবো। কি কি হয়েছে, প্রায় রেশিও থেকে কতগুলো টাইপ হয়েছে গো? প্রায় 5টা টাইপ হয়ে গিয়েছে। আরো দুটো টাইপ করব আজকে। কোন কোনগুলো? ধরো, ইনকাম সমান কি জানি আমরা? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। আরেকটা আছে, ধরো ক্রস প্রোডাক্ট। এই দুটো প্রসেস করব। এই ক্রস প্রোডাক্ট এর অ্যাপ্লিকেশন কিন্তু আমরা প্রফিট লসে দেখতে পাবো। তারপরে ধরো পার্সেন্টেজের অঙ্কও দেখতে পাবো, এভারেজের অঙ্কও আমরা দেখতে পেতে পারি। এটা একটা কিন্তু প্রসেস। এবার এটা যে কোনো চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা এই প্রসেসটার সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। তো দেখো, প্রথমে অঙ্কটা দেখো। বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4। দুজনেই যদি 3,000 টাকা খরচা করে এবং তাদের সঞ্চয়ের অনুপাত 1:2 হয়, তবে বি এর আয় কত? তাহলে এই অঙ্কটা দেখো। আরেকটা অঙ্ক দেখো। দুটোর মধ্যে ফারাকটা বুঝতে পারবে। বা ধরো যদি এই অঙ্কটা ভাবো, বলেছে দেখো এ ও বি এর আয়ের অনুপাত 5:8। তারপরে বলেছে এ যদি 7400 টাকা এবং বি 6500 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের খরচের অনুপাত হয় 1:2। এখানে দেখো এই অঙ্কটাই লক্ষ্য করো। এ কি গো 7400 টাকা সঞ্চয় করেছে, বি কি গো 65 টাকা সঞ্চয় করেছে। তারপরে তাদের খরচের অনুপাতটা দেওয়া আছে। কিন্তু যদি প্রথম অঙ্কটা লক্ষ্য করো, দেখো দুজনেই কিন্তু একই টাকা খরচা করেছে, তাই না? তাহলে যেগুলো কি গো একই টাকা খরচা করবে সেগুলোকে কি করব, রেশিও মেথডের সাহায্যে করব। আর যেগুলো দেখবো দুজনের কি খরচা বা সঞ্চয় আলাদা আলাদা, এখানে দেখো 3,000 টাকা, দুজনেই 3,000 টাকা, কিন্তু আগের অঙ্কটাই কি দেখলাম, যে দুজনের কিন্তু সঞ্চয় বা খরচা কিন্তু ভিন্ন। তাহলে আমরা যেভাবে অঙ্কে ডাটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা অঙ্ক করব। তাহলে দেখো এই অঙ্কটাকে কিভাবে করব। দেখো এ ও বি এর আয়ের অনুপাতটা দেওয়া আছে। আমি কি বললাম, যে আই সমান কি গো, ইনকাম সমান কি বললাম, এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তার মানে আমরা যদি আয় থেকে কি গো ব্যয় বিয়োগ করি, আমরা কি পাবো, সঞ্চয় পাবো। অথবা আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, সঞ্চয় পাবো। বোঝা গেছে? তাহলে কি কোনো কোনো অঙ্কে আয়টা দেওয়া থাকবে, ব্যয়টা দেওয়া থাকবে, সঞ্চয়টা বের করতে বলবে। কোনো অঙ্কে কি আয়টা দেওয়া থাকবে, সঞ্চয়টা দেওয়া থাকবে, তোমার কিটা বের করতে বলবে, ব্যয়টা বের করতে বলবে। বোঝা গেল? তাহলে আয় থেকে যে কোনো একটা বাদ দিলে অপরটা হবে। যদি ব্যয় বাদ দিই সঞ্চয় হবে, সঞ্চয় যদি বাদ দিই তাহলে ব্যয় হবে। বোঝা গেছে? তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করব। এইখানে দেখো দুজনেই কিন্তু খরচা করছে এবং তাদের খরচাটা কি গো একই না। দুজনেই দেখো 3,000 টাকা খরচা করছে। তাহলে আমরা যদি ইনকামের রেশিও লিখি, কি হবে গো, এটা এ আর এটা ধরো বি। তাদের ইনকামের রেশিওটা কি গো 3:2 কি গো 4 আছে। তারপরে বলছে দুজনেই 3,000 টাকা খরচা করে, তাহলে আয় থেকে যদি আমরা 3,000 বাদ দেই, এটাও 3,000 বাদ দেবো, আবার কি গো এটাও 3,000 বাদ হবে, তাই না? তাহলে তাদের সঞ্চয়টা কি হয়ে যাবে গো, এটা 1 হলে এটা 2 হবে, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি গো, দেখো আয় থেকে এ থেকে
3000 বাদ গেছে, আবার কি যে বি থেকেও কি 3000 বাদ গেছে। তার মানে কি গো, দুটা থেকে এই কি গো সমান পরিমাণ বাদ যাবে, তাই না? সমান পরিমাণ বাদ যাবে, তার মানে কি পার্থক্যটা তাদের সমান হবে। তাহলে কি দেখো, 3 আর 1 এর পার্থক্য দেখো তো, আয় ছিল 3, তারপরে এটা কি গো, এটা কি করছে, এটা এক্সপেন্ডিচার খরচা করছে, আর এটা কি গো সেভিংস। তাহলে 3 থেকে কত বাদ গেলে 1 হবে, 2 বাদ গেলে দেখো 4 থেকে কত বাদ গেলে 2 হবে, 2। তাহলে কি গো, এখানে যেহেতু বলেছে খরচাটা একই না, খরচাটা দুজনেরই কি 3000, তার মানে কি এখান থেকে নিশ্চয়ই একই সংখ্যাটা বিয়োগ হয়ে এর সঞ্চয় হয়েছে আর বি এর সঞ্চয় হয়েছে। তাহলে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, 3 থেকে দেখো 2 বাদ দিলে 1 হবে, আবার এখান থেকে দেখো 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি গো, অ্যাকচুয়ালি কত বাদ গেছে 3000, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি গো, দেখো এখানেও 2 বাদ গেছে, আবার কি গো এখানেও 2 বাদ গেছে। কারণ আমরা কি বলতে পারি, 2 ইউনিট মানে কি গো 3000, তাহলে 1 ইউনিট মানে কি হবে 1500 হবে। বোঝা গেল? এবার তাহলে বলেছে বি এর আয় কত, তাহলে বি এর আয় কত ছিল গো, এটা 4 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে কি হবে 1500 ইন্টু 4 মানে কত হবে গো, 15 4 60, 6000। বোঝা গেছে? তাহলে কি বুঝতে পারলাম আমরা, যে কি এদের পার্থক্যটা কি গো সমান হতে হবে। দেখো 3 আর 1 এর মধ্যে পার্থক্য কত, 2, 4 আর 2 এর মধ্যে পার্থক্য কত, 2। তাহলে এখানে কেন পার্থক্যটা সমান হতে হবে, কারণ কি দুজনেরই কি গো 3000 টাকা খরচা হয়েছে। বোঝা গেছে? তাহলে দেখো আমাকে যেহেতু বিয়ের আয় বলেছে, এই জন্য কি বিয়ের আয় কত গো, দেখো 4 ইউনিট, এই জন্য 4 ইউনিটের মান বের করা হয়েছে। বোঝা গেছে? তাহলে কোন অপশনটা হবে, দেখো বিয়ের অপশনটা। দেখো পরের অঙ্কটা দেখো, বলেছে রাম ও রহিমের আয়ের অনুপাত কি গো 5:4। দুজনেই যদি 4800 টাকা সঞ্চয় করে এবং তাদের ব্যয়ের অনুপাত 7:5 হয়, তবে রহিম ও রমেশের মোট আয় কত। তাহলে এখানেও দেখো দুজনেই কি 4800 টাকা সঞ্চয় করেছে, তাহলে আয় থেকে যদি সঞ্চয় বাদ দেই তাহলে কি পাবো, ব্যয় পাবো। তাহলে যদি আমরা ইনকাম লিখি, এটা কি গো রাম ধরো, এটা রহিম, যদি হয় আয়ের অনুপাতটা কত গো 5:4। এবার এখান থেকে কত বাদ গেছে গো, দুজনের কি গো 4800 বাদ গেছে, আবার দেখো এর কত বাদ গেছে গো, এরও 4800 বাদ গেছে। কারণ কি দুজনেরই কি একই টাকা সঞ্চয় করছে, তার ফলে তাদের ব্যয়ের অনুপাতটা কি দেওয়া আছে গো 7:5, তাই না? তাহলে আগেরটাই কি করেছিলাম, আয় থেকে ব্যয় বাদ দিয়েছিলাম, এখানে কি আয় থেকে সঞ্চয় বাদ দিয়েছি, কারণ কি আমাকে ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে। বোঝা গেল? এবার দেখো যদি এটা আয় হয়, এটা কি সেভিংস, আর এটা কি এক্সপেন্ডিচার হবে। এবার দেখো 5 থেকে কিছু বাদ হওয়ার কথা, কিন্তু দেখো আমরা অনুপাতে যদি লক্ষ্য করি, 5 থেকে দেখো 7 হয়ে গেছে, 5 থেকে কিছু মাইনাস হয়েছে, তারপরে কি কিছু একটা হবে, দেখো তাহলে কি 5-এর থেকে কম হবে, এখানে কিন্তু 7 হয়ে গেছে। আবার এটা তো দেখো 4 থেকে কি কিছু একটা বাদ হয়েছে, তাহলে কি 4-এর থেকে ছোট হওয়ার কথা, কিন্তু এখানে কি গো বেড়ে গেছে। তাহলে অনুপাত দুটা কি আছে গো 5:4, আর কি আছে 7:5। তাহলে এখান থেকে কিছু বাদ হলে কি এর থেকে ছোট হওয়া উচিত, কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা কি এখানে বড় আছে। তাহলে এইভাবে অনুপাতটাকে কি সাজানোর জন্য আমরা কি করব গো, এদের পার্থক্য কত গো, দেখো একে অপরের পার্থক্যটা দিয়ে গুণ করব। তাহলে দেখো প্রথম যদি রেশিওটাই দেখি, 5 আর 4-এর মধ্যে পার্থক্য কত গো 1, আর এদের পার্থক্যটা কত গো 2। দুটা পদের মধ্যে পার্থক্য দেখো, দেখো 5:4 আর কি গো 7:5। তাহলে এর পার্থক্য কত গো 1, এদের পার্থক্য কত 2। তাহলে কি একে অপরের পার্থক্যটা দিয়ে গুণ করব। তাহলে কি করব, একে 2 দিয়ে যদি গুণ করি কত হবে, 10:2 কত গো 8 হবে। আর এইটাকে কত দিয়ে গুণ করব, 1 দিয়ে। তাহলে দেখো কত হবে, 1 দিয়ে যদি গুণ করি 7:5। এবার লক্ষ্য করো তো, দেখো 10 থেকে কি গো কত বাদ দিলে 7 হবে, 3। তাহলে 3 বার। এখানে দেখো 8 থেকে কত বাদ দিলে 5 হবে, 3। এবারে দেখো দুজনেরই কি গো সঞ্চয়টা একই ছিল, তাহলে এখানেও দেখো আমরা যখন রেশিওতে লিখছি, এখানে 3 বাদ গেছে, এখানেও 3 বাদ গেছে। বোঝা গেছে? তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কত বাদ গেছে 4800। তাহলে এখানে কি লিখবো, ইউনিট মানে 4800। এবার কি চাইছে গো, রহিম ও রমেশের, রাম ও রহিম ছিল। এবার কি বলেছে, রাম ও রহিমের মোট আয় কত, মোট আয় কত গো, দেখো 5 রামের আর 4 কত রহিমের, তাহলে কি গো 1 ইউনিট মানে কি হবে 1600।
তাহলে দুজনের আয়টা কত গো? 9 ইউনিট, মানে কত হবে গো? 1600 ইন্টু কত হবে? 9, মানে কত হবে গো? 14,400। বোঝা গেল? তাহলে কি, যখন আমরা দেখব যে অনুপাতটা কি গো ঠিকভাবে সাজানো নেই, তাহলে কি করব তখন? একে অপরের পার্থক্য দিয়ে আমরা গুণ করব। বোঝা গেল? তাহলে দেখো আয়ের অনুপাতটা কি বলা ছিল? 5:4। দুজনেই কি যদি 4800 টাকা সঞ্চয় করে, তাহলে আয় থেকে যদি সঞ্চয়টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? ব্যয় পাবো। তাহলে দেখো 5 থেকে কি 48 বাদ, 4 থেকে কি 4800 বাদ হবে। এবার কি একই পরিমাণটা বাদ হবে, মানে 5 থেকে যদি এক্স বাদ যায়, 4 থেকেও কি এক্স বাদ যাবে। কিন্তু যখন আমরা অনুপাতে দেখতে পাচ্ছি 5 থেকে বাদ না হয়ে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে, তাহলে 5 থেকে তো কমার কথা, কিন্তু আমরা অনুপাতে কি দেখতে পাচ্ছি, বেড়ে গেছে। তাহলে এই জন্য ওইভাবে অনুপাতে সাজানোর জন্য কি করব? একে অপরের পার্থক্যটা দিয়ে গুণ করব। তাহলে গুণ করার ফলে কি দেখা গেল? এটা কত হলো? এদের পার্থক্য দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 10:8 হলো। আবার কি, উপরের অনুপাতটার পার্থক্য দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করলে কি হবে? 1 দিয়ে গুণ করলে কি ওটাই হবে। তাহলে কি দেখতে পেলাম? 7:5। তাহলে দেখো 10 থেকে দেখো 3 বাদ গেলে 7 হবে। সিমিলারলি 8 থেকে যদি 3 বাদ দিই কত হবে? 5 হবে। তাহলে আমি যদি ইউনিট হিসাবে লক্ষ্য করি, 3 ইউনিট বাদ যাচ্ছে, কিন্তু কি কোশ্চেনে কি দেওয়া আছে? 48 দেওয়া আছে। তাহলে কি বলবো? 3 ইউনিট মানে 4800। তাহলে 1 ইউনিট মানে কত? 1600 হবে। এবার চাইছে কি রহিম ও রমেশের মোট আয় কত? তাহলে দেখো মোট আয় কত গো? তাহলে দেখো এখানে কি ছিল? 10 ইউনিট, আর এখানে কি ছিল গো? 18 ইউনিট ছিল, তাই না? তাহলে আমরা কি বের করব? 18 ইউনিট সমান বের করব। তখন কিন্তু আমরা এই কি প্রথমের অনুপাতটাকে কিন্তু আমরা ধরবো না। এই যে প্রথমে যেটা ছিল এই অনুপাতটা কিন্তু ধরা যাবে না। তাহলে 1 ইউনিট মানে 1600। এবার দেখো রামের আয়টা কত গো? 10, আর রহিমের আয়টা কত? 8। তাহলে এবার কি বের করবো? 18 ইউনিট মানে বের করবো। তার মানে কত হবে গো? 1600 ইন্টু কত হবে গো? 18। এবার যদি আমরা গুণ করি কি পাবো? 18 × 6 108, 18 × 1 18, 10 28। তাহলে কত হবে? 28,800 হবে। বোঝা গেছে? তাহলে কোন অপশানটা হবে দেখো? বি এর অপশানটা। বোঝা গেল? তাহলে যখন আমরা অনুপাতে সাজানোর পর কিন্তু যেটা কোশ্চেনে যে অনুপাতটা দেওয়া ছিল সেটা কিন্তু আমরা ধরবো না। আমরা এই যে নতুন ভাবে যে সাজালাম সেই অনুপাতটাই ধরবো। বোঝা গেছে? তাহলে এই জন্য এখানে 18 ইউনিটের মানটা বের করতে হবে। 9 ইউনিটের মান কিন্তু নয়। বোঝা গেল? দেখো তাহলে তার পরের পরের কোশ্চেনটা দেখো। বলেছে পি ও কিউ এর আয়ের অনুপাত 10:11। দুজনেই 10,400 টাকা খরচা করে এবং তাদের সঞ্চয়ের অনুপাতটা কি হয় গো? 7:9 হয়। তাহলে ইনকামটা কি আছে গো? 10:11। এবার কি গো দুজনেরই কি গো 10,400 টাকা খরচা করছে, তার মানে কি দুজনেরই কি গো একই পরিমাণ বাদ গেছে। তাহলে আয় থেকে যদি তাদের খরচাটা বাদ দিয়ে দিই কি পাবো? সঞ্চয় পাবো। তাহলে কি গো এটা কত আছে? 7:9। এবার দেখো তো একই পরিমাণ কি বিয়োগ যাচ্ছে? একই পরিমাণ কি বিয়োগ করে কি হচ্ছে? দেখো 10 থেকে কত বিয়োগ করলে 7 হবে? 3। আবার দেখো 11 থেকে 2 বিয়োগ করলে কি 9 হচ্ছে। তাহলে কি একই পরিমাণ তাদের বিয়োগ হওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটাতে 3 বিয়োগ হয়েছে আর একটা কত? 2 বিয়োগ হয়েছে। এই জন্য কি করব? এটাকে সঠিকভাবে অনুপাতে সাজানোর জন্য কি করব? একে অপরের পার্থক্য দিয়ে গুণ করব। তাহলে 10 11 এদের মধ্যে পার্থক্য কত গো? 1। 7 9 এদের মধ্যে পার্থক্য কত? 2। তাহলে কি প্রথম অনুপাতটাকে কত দিয়ে গুণ করব? 10:11 কত দিয়ে গুণ করব বলো? 2 দিয়ে। পরের অনুপাতটা কি করব? 7:9 এটাকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে। তাহলে এটাকে যদি গুণ করি কত হবে এটা দেখো? 20 কত? 22 হবে। এটা কত হবে? 7:9, তাই না? এবার দেখো 20 থেকে কত বাদ দিলে 7 হবে? 13। 22 থেকে কত বাদ দিলেন? এটা 9। কত বাদ দিলে 9 হবে? 13 বাদ দিলে। তাহলে কি এখানেও 13 বাদ যাচ্ছে, এখানেও 13 বাদ যাচ্ছে, তাই না? কিন্তু কি কোশ্চেনে কি বলা আছে? 10,400 বাদ যাবে। তাহলে কি বলবো? 13 ইউনিট মানে কি বলবো? 10,400, তাই না? তাহলে 1 ইউনিট মানে কি হবে দেখো? 13 × 8 = 104, 800। এবার কি চাইছে দেখো? দুজনের আয়ের পার্থক্য কত? তাহলে দুজনের আয়ের পার্থক্য কত গো? এই কিন্তু প্রথমের অনুপাতটা দেখবো না, আমরা যে সাজিয়ে যেটা অনুপাতটা লিখেছি সেটা দেখবো। দেখো একজনের 20 আর একজনের কত? 22। তাহলে কি লিখবো? 2 ইউনিট মানে কত হবে? 800 × 2 মানে কত হবে? 1600 হবে। বোঝা গেছে?
তাহলে যদি বলতো যে তাদের দুজনের মোট আয় কত, তাহলে কি দেখতাম 20 আর 22 যোগ করলে কত হতো 42, তখন কি করতাম 42 ইন্টু 800। বোঝা গেছে? তাহলে দেখো কোন অপশানটা হবে গো, বি এর অপশানটা হবে। দেখো পরের অঙ্কটা দেখো, বলেছে এ বি সি এর আয়ের অনুপাত 2:3:5, তাই না? এ বি আর সি আয়ের অনুপাতটা কি আছে গো 2, 3 আর কি গো 5। তারপরে বলেছে তাদের ব্যয়ের অনুপাতটা কি দেওয়া আছে, এক্সপেন্ডিচার কি দেওয়া আছে 4, 5 আর কি গো 7। তাহলে কি বলেছে যে সঞ্চয়ের অনুপাতটা কি হবে, তাহলে কি আয় থেকে যদি আমরা এক্সপেন্ডিচার বাদ দিয়ে দিই তাহলে কি আমরা সঞ্চয় পেয়ে যাব। কিন্তু আরেকটা শর্ত বলে দিয়েছে দেখো, এবং বি তার আয়ের 2/3 অংশ সঞ্চয় করে, তাই না? কি বলেছে, বি তার 2/3 অংশ সঞ্চয় করে, তার মানে 3-এর মধ্যে কত অংশ সঞ্চয় করে গো, 2 সঞ্চয় করে। তাহলে তার খরচটা কত হবে গো, বি এর খরচটা তাহলে কত হবে, তাহলে কি 1 ইউনিট হবে। কি বলছি বোঝা গেল, যে কি গো বি তার 2/3 অংশ সঞ্চয় করে, তার মানে কি গো 3-এর মধ্যে সে 2 সঞ্চয় করবে, তাহলে খরচা করবে কত গো, 1 খরচা করবে। তাহলে আমি যদি ইনকাম, বি এর ইনকাম আর যদি বি এর খরচের রেশিও করি কত হবে গো, তাহলে ইনকাম অফ বি আর এক্সপেন্ডিচার অফ বি কত হবে 3:1, তাই না? কারণ কি 3-এর মধ্যে সে 2 সঞ্চয় করে, তাহলে খরচা কত করবে 1 করবে, তাহলে তার আয়টা যদি 3 হয় তাহলে খরচাটা কত হবে 1 হবে। তাহলে তাদের কি গো বিয়ের ইনকাম আর কি গো এক্সপেন্ডিচার রেশিওটা কি হবে গো 3:1 হবে। কিন্তু এই যে ধরো যে অনুপাতটা বলা আছে সেখানে কি রেশিওটা 3:1 আছে বিয়ের ক্ষেত্রে, দেখো তো বিয়ের ক্ষেত্রে দেখো এটা আয় কত 3, এক্সপেন্ডিচার কত 5, তাহলে কি গো এটা কি 3:1 রেশিওতে নেই। তাহলে আমরা লিখবো ওটাকে কি 3:1 রেশিওতে লিখবো। তাহলে কিভাবে লিখবো, তাহলে প্রথমে কি করব, সমান করব দুটাকে। তাহলে কি আমি বি কে সমান যদি করি, বি এর দেখো বি এর ইনকাম কত আছে 3, এক্সপেন্ডিচার কত আছে 5, তাহলে কি আগে দুটাকে সমান করব, তারপরে কি 3:1 অনুপাতে প্রকাশ করব। তাহলে 3, 5কে যদি সমান করতে চাই তাহলে কি করবো গো, তাদের লসাগু নিলে কত হবে 15। তাহলে কি করবো, একে 5 দিয়ে গুণ করলে এটা 15 হয়ে যাবে। আবার দেখো এক্সপেন্ডিচার 5 আছে, তাহলে একে যদি 15 করতে চাই 3 দিয়ে গুণ করতে হবে। এবার কি তাহলে সমান হয়ে গেল, সমান। কিন্তু সমান তো বলেনি, কি বলেছে যে তাদের রেশিওটা কি হবে 3:1, তাহলে আয়টা বেশি হবে, এই জন্য কি আয়ে 3 করব আর এটাই কি ইন্টু 1 করব। বোঝা গেছে? তাহলে কি গো যে রেশিওতে বলবে আগে সেই রেশিওতে করার জন্য আগে কি করব, আমাকে দুটাকে সমান করতে হবে, তারপরে কি যে রেশিওতে বলেছে সেটা দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো ইনকাম আর এক্সপেন্ডিচারকে প্রথমে সমান করলাম, তারপরে কি করলাম, রেশিওটা কি হওয়া উচিত 3:1 অনুপাতে হওয়া উচিত, এই জন্য কি ইনকামে 3 গুণ করে দিলাম আর কি এক্সপেন্ডিচারে 1 গুণ করে দিলাম। বোঝা গেল? এবার দেখো এখানে 3 কাটবে, তাহলে এই তিন কেটা কাটা হলো। তাহলে এবার দেখো যদি 5 দিয়ে গুণ করো কি হবে গো, ইনকামটা কি হবে দেখো 5 দুগানে 10, 5 তিনে 15, 5 পাঁচে 25। বোঝা গেছে? এবার দেখো এক্সপেন্ডিচারটা কত হবে, দেখো 4, এটা কত হবে গো 5, এটা কত হবে 7 হবে। এবার দেখো তো লক্ষ্য করো তো, বি এর ইনকাম কত গো 15, এক্সপেন্ডিচার কত গো 5। এবার দেখো তাদের রেশিওটা 3:1 অনুপাতে আছে, হ্যাঁ আছে, 5, 3-এ 15, তাই না? তাহলে তাদের রেশিওটা কি গো 3:1 অনুপাতে আছে। তাহলে এবার যদি আমরা ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, সঞ্চয় পাবো। তাহলে এবার বাদ দিয়ে দাও। তাহলে এর ক্ষেত্রে 10 ইনকাম ছিল, এক্সপেন্ডিচার কত 6, তাহলে সেভিংস কি হবে গো, সরি এক্সপেন্ডিচার কত ছিল 4, তাহলে সেভিংস কি হবে 6 হবে। সিমিলারলি বি এর ক্ষেত্রে দেখো আয় কত 15, তার মধ্যে খরচা করতে দিয়েছে কত 5, তাহলে এটা কি হবে 10 হবে। আর এটা দেখো 25-এর মধ্যে কি 7 খরচা করেছে, তাহলে কত হবে 18 হবে, তাই না? তাহলে দেখো এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সবগুলো কি গো 2 দিয়ে কাটাকাটি যাবে, 3 কত হবে 5 কত হবে 9 হবে। বোঝা গেল? তাহলে কোন অপশানটা, ডি এর অপশানটা। বোঝা গেল? তাহলে আমাকে কি যে শর্তটা দিয়েছে সেই শর্ত অনুযায়ী কি আমাকে রেশিওটাকে সাজাতে হবে। এখানে যেহেতু বলে দিয়েছে 2/3 অংশ সঞ্চয় করে, তাহলে 3-এর মধ্যে কি গো 2 সঞ্চয় করলে খরচা কত করবে 1 খরচা করবে। তার মানে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা বি এর ক্ষেত্রে কি হবে 3:1। এই জন্য আমি
কি করলাম, বি এর ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটাকে 3:1 অনুপাতে প্রকাশ করলাম। তারপরে কি করলাম, সবগুলোর আয় থেকে সবগুলোর খরচা বাদ দিয়ে দিলাম, তাহলেই কি সবগুলোর সঞ্চয় পেয়ে যাবে। বোঝা গেল? দেখো পরের অঙ্কটা করলে বুঝতে পারবে। এখানে দেখো বলেছে পি কিউ আর এর আয়ের অনুপাত 7:8:11। তাহলে ইনকামের রেশিও দেওয়া আছে, পি কিউ আর এটা কি আর 7:8:11। ব্যয়ের অনুপাতটা কি দেওয়া আছে গো, 5:6:9। এবার বলে দিচ্ছে দেখো পি তার আয়ের 25% সঞ্চয় করে। 25% মানে কি, 25%কে যদি আমি ফ্র্যাকশনে ভগ্নাংশে ভাঙি কি করব, 25/100 করতে হয়, মানে কত হবে, 1/4 হবে। তাহলে পি 4-এর মধ্যে কি গো, 1 সঞ্চয় করে। যদি বলি ইনকাম অফ পি কত গো, যদি 4 ধরি, তাহলে কি গো, সেভিংস অফ পি কত হবে, 1। তাহলে খরচা কত হবে গো, 3 হবে। তাহলে এবার দেখো আমরা কার কার রেশিও জানি গো, ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও জানি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনকাম পি এর ক্ষেত্রে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা কি গো, 4:3। তাহলে কি আমি পি এর ক্ষেত্রে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা কি করব, 4:3 করব। তাহলে 4:3 করার জন্য আগে কি করতে হবে, দুটাকে কি করতে হবে, আগে সমান করব। তারপরে কি যেটা 4 বলেছে সেখানে 4 গুণ করব, আর যেটা 3 বলেছে সেখানে 3 গুণ করব। বোঝা গেছে? তাহলে দুটাকে সমান করি। তাহলে পি দেখো, পি এর ইনকাম কত 7, এক্সপেন্ডিচার কত 5। তাহলে তাদের লসাগু নেব। তাহলে লসাগু কত গো, 35। তাহলে 7কে যদি 35 করতে চাই, 5 দিয়ে গুণ, এটাই কত দিয়ে গুণ, 7 দিয়ে গুণ। তাহলে কি এটা সমান হলো, কিন্তু সমান হওয়ার কথা তো বলেনি। কি বলেছে, 4:3 হতে হবে তাদের রেশিওটা, ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা। তাহলে কি করবো, এখানে 4 দিয়ে গুণ করব, আর এখানে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। বোঝা গেছে? তাহলে 5-7 দিয়ে গুণ করে কি দুটাকে সমান করলাম। তারপরে কি, যেহেতু 4:3 রেশিওতে বলেছে, এই জন্য কি ইনকামে 4 দিয়ে গুণ করলাম, এক্সপেন্ডিচারে কি 3 দিয়ে গুণ করলাম। বোঝা গেছে? তাহলে দেখো এবার যদি এটাকে লিখি, 5-4 20। তাহলে 20 দিয়ে যদি গুণ করি ইনকামে কি হবে, দেখো প্রথমেরটা কত হবে, 140 হবে। তারপরে কত হবে দেখো, 20 160। এটা কত হবে, 160। তারপরে দেখো 20 আর 11 যদি গুণ করি কত হবে, 11 0 0, 11 2 22, তাই না? তারপর এক্সপেন্ডিচারটা কত দিয়ে গুণ করতে, দেখো 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 5 105। তারপর দেখো 21 6 কত গো, 126। তাহলে যদি এটাকে গুণ করি কত হবে, 126। 21 9 কত হবে গো, 9 9 2 18। তাহলে কি ইনকাম পেয়ে গেছি, এক্সপেন্ডিচার পেয়ে গেছি, তাহলে কি সঞ্চয়টা পাবো। তাহলে দেখো 140 থেকে যদি 105 বাদ দেই তাহলে কত হবে, 35। এটা কত হবে দেখো, 4। এটা 3 বসবে কত, 3। এটা দেখো 9 বসে থেকে 22 থেকে যদি 19 বাদ দিই কত হবে, 3 হবে। তাহলে কি অপশানটা হচ্ছে দেখো, 35:34 কত গো, 31। তার মানে কোন অপশানটা, বি এর অপশানটা। বোঝা গেল? তাহলে যেভাবে বলবে রেশিওটাকে সাজাতে, সেভাবে কি আমরা সাজাবো। তাহলে কোন অপশানটা হচ্ছে দেখো, বি এর অপশানটা। তাহলে কি এইগুলো আমরা দেখলাম, কি দেখলাম গো, যে ধরো তাদের প্রত্যেকের হয় কি সেভিংস বা এক্সপেন্ডিচারটা সেম থাকবে, অথবা কি একটা কি কন্ডিশন দেওয়া থাকবে, যেখানে কি বলা থাকবে, যে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে। পরের অঙ্কটা দেখো, পরের প্রসেসটা দেখো, যে বলা হয় ক্রস প্রোডাক্ট মেথড। এবার এটা কিভাবে করব আমরা, ধরো একটা রেশিও আছে, এক্স ইজ টু ওয়াই আছে। তারপরে কি ধরো এখানে কি ধরো, এখানে ধরো এ বাড়ানো হলো, বা ধরো এখানে এ বাড়ানো হলো, এটা কি বাড়ানো হলো, এটা বি বাড়ানো হলো। বাড়ানোর ফলে রেশিওটা কি হলো, সি ইজ টু ধরো ডি। বোঝা গেছে? কি বললাম, যে একটা রেশিও ছিল এক্স ইজ টু ওয়াই, তারপরে বলছে এটা প্রথম ক্ষেত্রে কি এ বাড়লো, দ্বিতীয় ক্ষেত্রে বি বাড়ার ফলে তাদের রেশিওটা কি গো, সি ইজ টু ডি। তাহলে আগের অঙ্কগুলাই কি দেখলাম গো? যে ধরো এক্স ইজ টু ওয়াই ছিল, তাহলে এখান থেকে কি একই বাদ গেল, এখানেও যদি কি গো এ বাদ যায়, কি দেখলাম এখানেও এ বাদ গেল। তারপরে কি একটা রেশিও হলো ধরো সি ইজ টু ডি।
একটা রেশিও হলো। তাহলে এখানে কিন্তু দেখো বৃদ্ধিটা কি গো আলাদা আলাদা, তাই না? তাহলে যদি আমরা এরকম দেখি যে বৃদ্ধি বা হ্রাস আলাদা আলাদা হয়েছে মানে দুটা পদের ক্ষেত্রে, তখন আমরা কিভাবে করব? তাহলে দেখো বলে দিছে, ধরো একটা রেশিও কি এক্স ইস টু ওয়াই ছিল, এটা ধরো এ বৃদ্ধি পেলো, এটা কত বৃদ্ধি পেয়েছে, ধরো বি বৃদ্ধি পেলো, তারপরে রেশিও কি হলো সি ইস টু ডি হলো। তাহলে কি করব, প্রথম কাজ কি হবে গো, উপরে যে রেশিওটা আছে একদম কি নিচের রেশিও দিয়ে গুণ করব। দেখো এই কোনাকুনি গুণ করব, তাহলে কত হবে গো, ডি এক্স, তারপরে কি এই কোনাকুনি গুণ করব মাইনাস সি ওয়াই, সমান কি লিখবো গো, তারপরে দেখো তার নিচেরটা দিয়ে এডি মাইনাস কি হবে বিসি। বোঝা গেছে? এবার কি এখানে মোট চিহ্ন দিয়ে দেবো। মোট চিহ্ন মানে কি, মানে ধরো হিসেব করে -10 এলো, তাহলে কি আমি মাইনাসটা কিন্তু নিব না। বোঝা গেছে? তার এধারেও ধরো হিসেব করে ধরো -20 এলো, তাহলে কি মাইনাস চিহ্নটা নেওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে যাই আসুক না কেন সবসময় কি প্লাস চিহ্নটা নিতে হবে। বোঝা গেছে? তাহলে কি এইটা কি বৃদ্ধি হলে, ধরো এক্স ইস টু ওয়াই আছে, এখানে ধরো মাইনাসে, এটা ধরো বি কমছে আর একটাই ধরো এ কমছে, তারপরে রেশিও ধরো হয়ে গেছে সি ইস টু ডি। তাহলে এই ক্ষেত্রে কি করব, একই রকমই হবে। তাহলে কি করব, এখানে লিখবো ডিএক্স, তারপরে কি করবো এই কোনাকুনি গুণ করব মাইনাস সি ওয়াই, সমান কি লিখবো এডি মাইনাস বিসি। বুঝা গেছে? একই রকম ভাবে কি মাইনাস এলে আমরা প্লাস লিখবো। তাহলে কি দুটো যদি বৃদ্ধি হয় বা দুটো যদি একই সঙ্গে হ্রাস হয়, তাহলে কি হবে, দেখো দুদিকেই কি গো মাইনাস হচ্ছে। একটা গুণ করলাম, তারপরে দেখো মাঝখানে কি গো মাইনাস হচ্ছে। তাহলে এরপরে দেখো যদি এরকম আমরা পাই, একটা রেশিও দেওয়া আছে, ধরো তার মধ্যে কি একটা বাড়লো, ধরো এটা মাইনাসে বৃদ্ধি পেলো, এটা ধরো সরি এটা যদি এ হ্রাস পেলো, এটা ধরো বি কি বেড়ে গেল, তাহলে কি একটা কমছে আর একটা বাড়ছে এরকম। তারপরে ধরো অনুপাতটা কি হয়ে গেল সি ইস টু ডি। তখন আমরা কি করব, একই রকম ভাবে কোনাকুনি তো গুণ করতেই হবে, তাহলে কি লিখবো ডিএক্স মাইনাস কি লিখবো সি ওয়াই। তাহলে বাম দিকেরটা কি হবে, মাইনাস হবে, এদিকে কি হয়ে যাবে, এদিকেরটা প্লাস হয়ে যাবে। এদিকেরটা মাইনাস ছিল, কি লিখেছিলাম দেখো ডিএক্স মাইনাস কি গো সি ওয়াই লিখেছিলাম, সরি এডি মাইনাস বিসি লিখেছিলাম, এধারে কি লিখবো এডি প্লাস বিসি লিখবো। বুঝা গেছে? তাহলে যদি দেখি যে দুটোই হ্রাস হয়েছে বা ধরো দুটোই যদি কি বৃদ্ধি হয়েছে, তাহলে কি দুদিকেই দেখো মাইনাস হচ্ছে। আর দেখি যদি একটা মাইনাস হচ্ছে আর একটা যদি প্লাস হয়, তাহলে কি হবে, বাম দিকটা তো সবসময় মাইনাস হবে, ডান দিকটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। দেখো দেখো এখানে বলেছে, দেখো এক একটা বলেছে, দেখো একটা ক্লাবে মহিলা ও পুরুষ সদস্যের সংখ্যার অনুপাত 3:4, তাই না? ধরো মেল, এটা ধরো ফিমেল। তারপরে বলেছে আরো যদি 25 জন মহিলা সদস্য, তাহলে দেখো আরো 25 জন মহিলা সদস্য যদি যোগ হতো, তারপরে কি বলছে আরো যদি 50 জন পুরুষ সদস্য যোগ হতো। প্রথমেরটা কি আছে ফিমেল আছে, পরেরটা কি আছে মেল আছে। তাহলে কি বলেছে, দেখো 25 জন মহিলা যদি যোগ দিত, আবার কি 50 জন যদি পুরুষ সদস্য যোগদান করতো, তাহলে কি করতো গো, মহিলা ও পুরুষ সদস্যের অনুপাত কি হয়ে যেত 5:7 হয়ে যেত। তাহলে দেখো বৃদ্ধিটা দেখো তো, দুটাই বৃদ্ধি পেয়েছে, এবং কি দেখো দুটো আলাদা, দেখো এটা 25 আছে এটা 50 আছে। তাহলে আগে যা অঙ্ক করেছো এরকমের রেশিওতে অঙ্ক কি গো, তাদের কি বৃদ্ধিটা সমান হয়েছিল, তাই না? আবার যখন এই যে অঙ্ক করব আমরা বয়স সংক্রান্ত অঙ্ক অঙ্ক করব, তখন দেখবো কি একই রকম বৃদ্ধি হয়েছে, এরও 5 বছর বাড়লে তারও 5 বছর বাড়বে। কিন্তু এখানে কি বলেছে গো, প্রথমটায় কি 25 জন মহিলা বাড়ছে আর কি 50 জন পুরুষ বেড়েছে। তাহলে কি করব গো? তাহলে যদি আমরা ওই প্রসেসে করি যেভাবে বললাম, তাহলে দেখো 3-এর সঙ্গে কত গুণ করব, কোনাকুনি গুণ করব। তাহলে কি হবে দেখো 3 × 7 = 21, তারপর দেখো এধারে যদি কোনাকুনি গুণ করি কত হবে 5 × 4 = 20। তাহলে এটা সমান কত লিখবো গো, তারপর দেখো নিচেরটা দিয়ে গুণ করব 25 × 7 = 175, তারপরে দেখো এইটা গুণ করব 50 × 5 মাইনাস হবে 250। তাহলে কি গো দুদিকেই মাইনাস হবে, কারণ কি দুদিকেই কি গো বাড়ছে, এটাও 25 বাড়ছে এটাও 50 বাড়ছে, তাই না? তাহলে দেখো 21 থেকে 20 বাদ দিলে কি গো 1, তাহলে 1 ইউনিট মানে কত হবে দেখো 175 থেকে যদি 250 বাদ দিই কত হবে গো? 75 হবে। তাহলে হিসেব মধ্যে কি গো এদিকে -75 আসা উচিত,
কিন্তু মাইনাসটা কি, মাইনাসটা আমরা ধরবো না, সবসময় কি প্লাস ধরবো। তাহলে কি দেখতে পেলাম আমরা, 1 ইউনিট মানে কত গো? 75। এবার কি বলেছে ও? মহিলা সদস্যের সংখ্যা কত? তাহলে দেখো মহিলা সদস্য কত ছিল গো? 3 ইউনিট ছিল। তাহলে 3 ইউনিট মানে কি লিখবো? 75 × 3 মানে কত হবে? 3×5 = 15, 3×7 = 21, 225, মানে কোন অপশানটা হবে? এই অপশানটা হবে। এবার তোমাকে যদি বলতো যে যদি 25 জন মহিলা যোগদান করতো তবে কত হতো, তাহলে কি লিখবো? এখানে কি আবার কি 25 যোগ করব। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে ধরো 1 ইউনিটের মান পেলাম, 1 ইউনিটের মানটা কিন্তু আমরা এই যে ধরো শেষ যে অনুপাতটা পেয়েছি সেখানে গুণ করতে পারবো না। কারণ কি দেখো, দুটো কি সমবৃদ্ধি হয়নি। এই জন্য কি, যদি তোমাকে বলে যে পরে মহিলা সদস্যের সংখ্যা কত হবে, তোমাকে কিন্তু আলাদা করে এই 25টা যোগ করতে হবে। তখন কি করতে হতো? 225 যুক্ত 25 করতাম, তখন কত হতো? 250 হতো। বোঝা গেছে? তাহলে দেখো পরের অঙ্কটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। বলেছে দেখো দুটা সংখ্যার অনুপাত 4:7, সংখ্যা দুটার সঙ্গে যথাক্রমে 17 ও 21 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 5:7 হয়। তাহলে দেখো একটাই 17 যোগ করা হয়েছে আর একটাই কি 21 যোগ করা হয়েছে। তাহলে কি দুটোকে সমান যোগ করা হয়নি। এই জন্যই কি এখানে ক্রস প্রোডাক্ট লাগাবো। তাহলে এখানে যদি +17 যোগ হয় তারপর এটাই কত? 21 যোগ হবে। এবার হয়ে গেছে সংখ্যা দুটো কত? 5:7। তাহলে দেখো, তাহলে যদি প্রথমে কি গো উপরটা নিচটা দিয়ে যদি গুণ করি, 4 7 কত গো? 28, 5 7 কত গো? 35, সমান দেখো 17 7 কত? 119, আর 21 5 কত গো? 105। তাহলে দেখো 28 থেকে 35 বাদ দিলে কত? 7, -7 হওয়া উচিত ছিল, কিন্তু সবসময় কি প্লাস ধরবো। তাহলে 7 ইউনিট মানে 119 থেকে যদি 105 বাদ দিই কত হবে? 14। তাহলে 1 ইউনিট মানে কত হবে গো? 2 হবে। এবার বলেছে সংখ্যা দুটার যোগফল কত। তাহলে দেখো সংখ্যা দুটা কত ছিল? একটা 4 আর একটা 7। তাহলে সংখ্যা দুটাকে যোগ করলে কত? 11। তাহলে কত? 11 ইউনিটের মান বার করবো, কত হবে? তাহলে 2 × 11 মানে কত? 22 হবে। বোঝা গেছে? তাহলে যদি বলতো যে সংখ্যা দুটা কি কি, তাহলে কি হতো? 4 ইউনিট মানে কত হতো? 8 হতো। আর একটা 7 ইউনিট মানে কত হতো? 14 হতো। তখন কি একটা 8 আর একটা 14। বোঝা গেছে? তাহলে দেখো কোন অপশানটা হবে? বি অপশানটা। তাহলে কি গো, এখানে দেখো দুদিকেই বিয়োগ করছি না, কারণ কি দুদিকেই কি এদিকটাও বৃদ্ধি পেলে কি এদিকটাও বৃদ্ধি পেয়েছে। বোঝা গেছে? তো দেখো তারপরের অঙ্কটা দেখো। বলেছে একটা ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত 8:11, কি 8:11। তারপরে বলছে যদি ক্লাসে আরো 5 জন এবং 5 জন ছাত্র এবং 6 জন ছাত্রী কম ভর্তি হতো, তার মানে কি গো কমছে। তাহলে দেখো এটাও কমছে, আবার কি গো এটাও কমছে। যদি এটা হতো তবে ছাত্রছাত্রীর অনুপাত কি হতো গো? 5:7। তাহলে কি গো এটাও দেখো আগের দুটোতে কি হয়েছিল? দুটোতেই কি যোগ হয়েছিল। এখানে কি দুটোতেই কমছে। তাহলে কি যদি দুটো একই থাকে তাহলে কি গো দুদিকেই কি বিয়োগ হবে। তাহলে দেখো এটা যদি করি, 8 7 কত হবে? দেখো এভাবে এভাবে গুণ হবে। 8 7 কত? 56, 11 5 মাইনাস তাহলে কত? 55 ইউনিট সমান কি পাবো? এদিকে গুণ করবো 5 7 35, আর এদিকে দেখো 6 5 এটা এটা গুণ হবে 6 5 30। তাহলে দেখো 56 থেকে যদি 55 বাদ দিই তাহলে কত হবে? 1। তাহলে 1 ইউনিট মানে কত হবে গো? 5। এবার কি চাইছে? ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে দেখো ছাত্র কত ছিল? 8, ছাত্রী কত? 11। তাহলে তাদের মধ্যে পার্থক্য কত? 3 ইউনিটের। তাহলে 3 ইউনিট মানে কি হবে? 5 × 3 মানে কত হবে গো? 15। বোঝা গেছে? দেখো কোন অপশানটা হবে? দেখো এই অপশানটা। তাহলে আমরা কি বুঝলাম? যদি কি বৃদ্ধি হয় দুটারই, আর কি যদি হ্রাস হয় দুটারই, তাহলে কি হবে? দুদিকেই কিন্তু বিয়োগ হবে। এবার করব ধরো আলাদা আলাদা আছে, একটাই বৃদ্ধি হয়েছে আর একটাই ধরো হ্রাস হয়েছে, এরকম অঙ্ক করব। ধরো তাহলে দেখো চারেরটা নিজেরা করবে। দেখো এ ও বি এর আয়ের অনুপাত 5:8। কি বলেছে তারপরে? এ যদি 7400 টাকা, বি যদি 6500 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের খরচের অনুপাত 1:2 হলে তবে এর আয় কত। তাহলে দেখো এটা করে দিচ্ছি। দেখো তাহলে আয়ের অনুপাতটা কি গো? 5:8। তাহলে আগে কি দেখছিলাম গো? এরও যদি 3000 টাকা খরচা করে, বিও কি 3000 টাকা খরচা করতো, কিন্তু এখানে বলেছে দেখো বা কি এ যদি 3000 টাকা সঞ্চয় করতো, বিও কি 3000 টাকা সঞ্চয় করতো, কিন্তু এখানে কি বলেছে? এ 7400 টাকা সঞ্চয় করে, বি কত টাকা করে? 6500 টাকা। তাহলে কি গো, এ যদি সঞ্চয় করে কত? 7400, আর বি কত গো? 6500। তাহলে আয় থেকে যদি সঞ্চয় বাদ দেই তাহলে আমরা কি পাবো? খরচা পাবো। তাহলে দেখো খরচাটা কি বলেছে? 1:2, তাই না? তাহলে এটা কি ইনকাম, এটা কি গো সেভিংস, আর এটা কি এক্সপেন্ডিচার। বোঝা গেছে? তাহলে দেখো
এটাকে কেন ক্রস প্রোডাক্ট লাগালাম, কারণ কি দুজনের সেভিংস কি আলাদা আলাদা। আর যদি দেখতাম যে দুজনের সঞ্চয়টা একই, তখন কি আমরা রেশিও মেথডে করতাম, তাই না? তাহলে দেখো এবার কি করব, দেখো যদি আমরা ক্রস প্রোডাক্ট লাগাই, দেখো 5 দুগানে 10, 8 একে -8, এটা কি 10 -8 ইউনিট মানে কত হবে, দেখো 7400 আর 2 এ যদি গুণ করি, তাহলে কি এটা গুণ করব, তারপর এটা গুণ করব, তাহলে কত হবে 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 2 4 8, 2 7 14, তারপরে দেখো 1 আর 6500 গুণ করব, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 ইউনিট মানে কত গো, শূন্য, এটা কত হবে 3, এটা কত হবে 8300, 2 ইউনিট মানে কত গো 8300। এবার বলেছে তাহলে কি বলছে এর আয় কত, তাহলে এর আয় কত গো 5 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে কি হবে গো 8300/2, তাই না? তাহলে 5 ইউনিট মানে কি হবে ইন্টু 5। তাহলে দেখো যদি আমরা কাটাকাটি করি কি হবে, 2 4 8, 2 1 2, 2 5 10, শূন্য। তাহলে এবার দেখো গুণ করো, 5 শূন্য শূন্য, 5 1 5, সরি 5 5 25, 5 1 5, 2 7, 5 4 20, তাহলে কত হবে 20,750। মানে কোন অপশনটা হবে, দেখো সি এর অপশনটা, বোঝা গেছে? এবার দেখো এই অঙ্কটা যেমন বলেছে, দেখো এ ও বি এর আয়ের অনুপাত 5:8, কি বলেছে দেখো এ ও বি এর আয়ের অনুপাত দেখো 5:8। এবার বলেছে দেখো এর আয় যদি 1500 টাকা কমতো, তাহলে কি, এটা তো ইনকাম দেওয়া আছে এ বি এর, যদি বলছো যে এর আয় যদি 1500 টাকা কম হতো এবং কি বি এর আয়, এটা কত হবে গো 1800 হবে, 180 নয়, বি এর আয় যদি কি 1800 টাকা বেশি হতো, তাহলে কি হতো, তাদের অনুপাত কি হতো 4:7। তাহলে দেখো তো একটার ক্ষেত্রে কি কমছে আর একটার ক্ষেত্রে কি বাড়ছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো এইটা গুণ করব, এটা গুণ করব, তাহলে 5 7 35, আর দেখো 4 8 32, এদারে কি হবে দেখো 15 7 কত হবে 105 হবে, তাহলে 10,500। তাহলে কি বলেছিলাম, যদি একটা বাড়ে একটা কমে, তাহলে কি হবে গো, ডান দিকে সবসময় কি যোগ হবে, মানে ডান দিকে যোগ হবে। তাহলে দেখো প্লাস কত হবে গো 18 4, 18 আর 4 গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, 18 4 72, তাই না? তাহলে কি বলতে পারি গো 3 ইউনিট মানে 105, আর যদি 72 যোগ করি কত হবে 177, এখন 17,700। এবার কি বলেছে গো এর আয় কত, এর আয় কত গো এখানে দেখো 5, তাহলে 1 ইউনিট মানে কত হবে গো 3 5 15, 3 9 27, 5,900, তাহলে 3 ইউনিট মানে কত হবে 5,900 ইন্টু 3, মানে কত হবে গো দেখো 300, 300, সরি 5 ইউনিট মান হবে, কারণ কি এর আয় কত বলেছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে কত হবে 5 9 45, 5 5 25, 4 29, তাহলে 29,500। মানে কোন অপশনটা হবে, সি এর অপশনটা হবে। এবার যদি বলতো যে তাদের আয়ের পার্থক্য কত, তখন কি হতো গো, দেখো এর আয় 5, বি এর আয় 8, তাহলে তাদের আয়ের পার্থক্য কত 3। এখানে কি বলেছে এর আয় কত, তাহলে এর আয় কত 5, এই জন্য কি আমাকে 5 ইউনিটের মান বের করতে হবে। তাহলে কোন অপশনটা দেখো সি এর অপশনটা হবে। ছয়ের অঙ্কটা দেখো বলেছে একটি কারখানায় 2022 সালে যে বই খাতা তৈরি হয়েছিল তার অনুপাত 3:5, দেখো 3:5 আছে। তারপরে বলেছে পরের বছর আগের বছরের তুলনায় 3000 কম বই তৈরি হয়েছে, তাহলে কি হবে -3000, এটা হবে। তারপরে বলেছে 4000 বেশি খাতা তৈরি হয়েছে, তাহলে কি +4000 হবে। ফলে বই ও খাতার অনুপাত কি হয়েছে, তৈরি বই ও খাতার অনুপাত কি হয়ে গেছে 1:5 হয়ে গেছে। তাহলে দেখো একটা বাড়ছে কি গো, আর একটা কমছে আর একটা কি বাড়ছে। তাহলে কি করব, যদি আমরা করি দেখো এটা 5 3 15, এটা দেখো 1 5 5, তাহলে 15 - 5, এটা সমান কি হবে গো 5 3 15 হবে। তাহলে কি গো এদিকে যোগ হবে, ডান দিকে যেই একটা বাড়বে কমবে, তাহলে কি ডান দিকটা যোগ হবে, আর বাঁ দিকটা কি সবসময় মাইনাস হবে। তাহলে দেখো 5 3 15 প্লাস কত গো 4000, তাহলে এটা কত হবে গো 1900। তাহলে দেখো 15 থেকে যদি 5 বাদ দিই, দিয়ে কত হবে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট মানে কত গো 1900। এবার কি চাইছে 1 ইউনিট মানে তাহলে কত হবে, এটা 15,000 আর এটা 4,000, তাহলে 19,000 হবে। তাহলে 1 ইউনিট মানে কত হবে গো 1900 হবে, তাই না? এবার কি বলেছে 2023 সালে কতগুলি খাতা তৈরি হয়েছিল, তাহলে 2022 সালে
কতগুলো খাতা তৈরি হয়েছিল? তাহলে 1 ইউনিট মানে কত? 1900। তাহলে 3 ইউনিট মানে কত হবে? 19 3 কত গো? 5700, তাই না? এটা কি বই, কিন্তু আমাকে চাইছে কি খাতা। তাহলে কত ইউনিটের মান বের করবো? 5 ইউনিটের মান। তাহলে 5 ইউনিট মানে কত হবে? 19 5 কত? 95। তাহলে 9500। এটা কত সালে? 2022 সালে। তারপরে কি গো, 4000 আবার বই তৈরি হয়েছে, তাহলে কি হয়ে যাবে? প্লাস 4000 যদি করি তাহলে কত হবে দেখো? 13500। মানে কোন অপশনটা হবে? এর অপশনটা হবে। বোঝা গেল? তাহলে কিন্তু 1 ইউনিটের মান, এটা কিন্তু শেষে যে আমার অনুপাতটা আসছে সেখানে কিন্তু আমরা গুণ করতে পারবো না। কেন? কারণ কি, এদের বৃদ্ধি বা ধরো হ্রাসটা সমান নয়। এই জন্য কি যে ইউনিটটা বেরাবে সেটা কিন্তু আমি প্রথম রেশিওটাতেই গুণ করতে পারবো। বোঝা গেছে? তাহলে দেখো, যেহেতু কি বলেছে কতগুলা খাতা তৈরি হয়েছিল, তাহলে কি খাতা লাস্টে আছে? কোন অপশনটা হবে? এই অপশনটা হবে। বোঝা গেল? দেখো এটা লাস্ট অঙ্ক। দেখো বলেছে একটা যুদ্ধের শুরুতে যুদ্ধ ট্যাঙ্ক ও যুদ্ধ বিমানের অনুপাত ছিল 5:3। এটা ধরো ট্যাঙ্ক, এটা ধরো বিমান। তাহলে কি 5:3। তারপরে বলেছে যুদ্ধের সময় 1000টা ট্যাঙ্ক ও 800টি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়। তাহলে দেখো -1000, এটা কি -800। ফলে যুদ্ধের পর তাদের অনুপাত কি হয়ে গেছে? 2:1 হয়ে গেছে। এবার দেখো দুটোই কি হ্রাস হয়েছে, তাহলে কি দুদিকেই বিয়োগ হবে। তাহলে যদি আমরা করি এটা 5 একে 5, এটা দেখো 3 দুগুণে 6, এদিকে কি হবে? 1000 একে 1000, 800 দুগুণে কত গো? 1600। তাহলে 5 থেকে 6 বাদ দিলে কি 1 ইউনিট সমান কত হবে গো? দেখো 600 হবে। এবার কি চাইছে? যুদ্ধের পর বিমানের সংখ্যা। তাহলে যুদ্ধের শুরুর সময় বিমানের সংখ্যা কত ছিল? 3 ইউনিট। দেখো 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত হবে গো? 600 ইন্টু 3 মানে কত হবে? 1800 হবে, তাই না? 1800। তাহলে কি যুদ্ধের সময় 800টা বিমান ধ্বংস হয়ে গেছে, তাহলে কত? -800 সমান কত হবে? 1000 হবে। তাহলে যুদ্ধের পর যুদ্ধ বিমানের সংখ্যা কত? কত হবে? 1000। কোন অপশনটা হবে? এই অপশনটা হবে। বোঝা গেল? তাহলে ক্রস প্রোডাক্টে আমরা কিন্তু ধরো যখন পরে প্রফিট লস করব, তাহলে তোমাকে এরকম হয়তো বলে দেবে, ধরো একটা জিনিসের বা একটা দ্রব্যের সিপি কস্ট প্রাইস আর ধরো সেলিং প্রাইসের কি ধরো অনুপাত বলে দিল, ধরো 4:5 বলে দিল। এরপর বলে দেবে তোমাকে যে যদি ক্রয় মূল্য 100 টাকা কমানো হয় এবং কি বিক্রয় মূল্য ধরো বলে দিল 200 টাকা যদি বাড়ানো হয়, তবে কি সেক্ষেত্রে কি হয়? ধরো বলে দিল 50% লাভ। তাহলে 50% লাভ মানে কি গো? 1/2, তার মানে তখন CP/SP কত হবে গো? 2:3 হবে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা এই ক্রস প্রোডাক্ট মেথডের সাহায্যে আমরা প্রফিট লসেরও কিন্তু আমরা অঙ্ক করব। বোঝা গেছে? তাহলে যখন এখানে ক্রস প্রোডাক্ট লাগাবো তখন কি আমরা সিপিও পেয়ে যাব, আবার কি এসপিও পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে ক্রস প্রোডাক্ট সমস্ত চ্যাপ্টারেই কিন্তু ক্রস প্রোডাক্ট দিয়ে অঙ্ক হয়। তাহলে আরেকটা টাইপই বাকি আছে, যেটা কি গো, এজ রিলেটেড প্রবলেম যেগুলো হয়। ধরো তোমাকে বলে দেবে কি বর্তমান বয়স বলে দেবে, বা ধরো বর্তমান বয়স না বলে দিয়ে কি বলে দেবে তোমাকে 5 বছর আগে একটা বয়সের অনুপাত দিয়ে দিবে, তারপরে কি বলবে 5 বছর পরে বয়সের অনুপাত দিয়ে দিবে। তাহলে বলবে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। ঠিক আছে? তারপর ওই যে পিতা পুত্রের অঙ্কগুলো দিয়ে যেগুলো থাকে, তার পরের দিন আমরা ওগুলো করব। ঠিক আছে? তাহলে আজ এতটা পর্যন্ত থাক। পরে আমরা ওই বয়স সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসটা হবে।